এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আরে তোমরা চলে এসেছো? রাবেয়া বেগম বললেন। একটু তাড়াতাড়ি চলে আসলাম অনিমা। অনিমা চৌধুরী তাদেরকে বাড়ির ভেতরে টানতে টানতে নিয়ে আসলেন আর বললেন, কি যে বলো ভাবি, এসো এসো। আয়ান বাবা, দেখি একটু তোকে, কতদিন দেখিনি তোকে। বলি আয়নকে টেনে কাছে এনে কপালে চুমু খেলেন। আয়ন কাতর কণ্ঠে বলল, তুমি কেমন আছো মামনি? অনিমা চৌধুরী বললেন, খুব ভালো আছিস বাবা? তোকে যে দেখে বুকটা ঠান্ডা হয়ে গেল আমার। এরপর তিনি হিমেল আর রামিসাকে কাছে টানলেন। তোরা কেমন আছিস রে? হিমেল আগে ভাগে অনিমা চৌধুরীকে জড়িয়ে ধরে বললেন। ঝাক্কাস। এতক্ষণে অনিমা চৌধুরী চোখ আটকালো কাচুমুচু হয়ে দাঁড়িয়ে থাকা আদ্রিকার উপর। অনিমা চৌধুরী বিচক্ষণতার সাথে চোখের চশমাটা হাতে দিয়ে ওপরে ঠেলে রাবেয়া বেগমের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালেন। রাবেয়া বেগম চোখ দিয়ে ইশারা করে হ্যাঁ বোঝালে মুহূর্তের মধ্যে অনিমা চৌধুরীর মুখে এক প্রশান্তি এবং উচ্ছ্বাসিত হাসি ফুটে ওঠে। আর তারপরের মুহূর্তে তিনি এগিয়ে এসে আদ্রিকাকে আন্তরিকভাবে জড়িয়ে ধরেন, যেন পুরনো কোনো প্রিয়জনকে পুনরায় পাওয়ার আনন্দ আপ্লুত হয়েছেন। তুই তাহলে আমার সেই কাঙ্ক্ষিত বৌমা? আদ্রিকা আয়নের দিকে এক পলক তাকিয়ে বিনয়ের সাথে মাথা নেড়ে হ্যাঁ বোঝালো আর বলল, কেমন আছেন মামুনি? অনিমা চৌধুরী যেন খুব খুশি হলেন। মেয়েটা কত মিষ্টি করে কথা বলে। অনেক বেশি ভালো। তুমি আমায় আপনি ডেকো না, তুমি ডাকবে কেমন? আদ্রিকা আবারও আগের ন্যায় মাথা তোলায়। তুমি যে এত সুন্দর, এত মিষ্টি ভাবতেই পারিনি বলে অনিমা চৌধুরী প্রশংসায় মুগ্ধতার ছাপ স্পষ্ট হয়ে ওঠে। তার এই উচ্ছ্বাস ও খুশি হওয়ার প্রতিক্রিয়া আদ্রিকার মনে এক ধরনের স্নেহ ও শ্রদ্ধার জন্ম নেয়। এরপর অনিমা চৌধুরী রাবেয়া বেগমকে এক গর্বিত এবং স্নেহপূর্ণ দৃষ্টিতে দেখে বললেন, ভাবি তোমার পছন্দ সত্যি দারুণ হয়েছে। এ যেন ঠিক আমার কল্পনার মতোই, একদমই যোগ্য এবং হীরের টুকরো এনেছো। রাবেয়া বেগম কৃতজ্ঞতা হাসি হাসলেন আর লজ্জায় মাথা চুলকালো। হিমেল আর রামিসা খুব খুশি হলো। রামিসা তো খুশির ঠেলায় হিমেলের বাহু জড়িয়ে বলল, মামুনি ভাবিকে পছন্দ করেছে, এবার সবকিছু ঠিকঠাক হবেই, তাই না? এভাবে আচমকা বাহু জড়িয়ে ধরায় হিমেল থতমত খেলেও রামিসার কথা শুনে ওর দিকে তাকিয়ে বলে উঠল, ইনশাআল্লাহ। এরপর রামিসার হুঁশ ফিরতেই হিমেলের বাহু তৎক্ষণাৎ ছেড়ে দেয়। হিমেল বাঁকা হেসে বলে, আমি কিছু মনে করিনি। আফটার অল আমি অনেক ভদ্র, সভ্য, সুশীল, বুদ্ধিমান একটি ছেলে। বলেই গর্বে নিজের শার্টের কলার ঝাঁকালো। রামিসা মুখ ভাঙচালো। অনিমা চৌধুরী বলে উঠলেন, যাও যাও, তোমরা উপরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। নয়ন, তারা একটু বন্ধুদের সাথে বেরিয়েছে, একটু পরেই চলে আসবে। অনিমা চৌধুরী বাড়ির ভেতরে ঢুকে প্রথমেই চোখে পড়ে একটি খোলা পরিকল্পনার লিভিং রুম, যেখানে কাঠের মেঝে, নরম সোফা আর বড় জানলা দিয়ে দূরের পাহাড়ি দৃশ্য দেখা যাচ্ছে। জানলার পর্দা বাতাসে হালকা দুলছে। বাইরে থেকে আসা হালকা বাতাস ঘরের ভেতরে এক ধরনের সতেজতা এনে দেয়। বাড়ির একপাশে একটা ছোট্ট রান্নাঘর, যেখানে সাদা মার্বেলের কাউন্টার টপ আর স্টেইনলেস স্টিলের যন্ত্রপাতি ঝকঝক করছে। দেয়ালে কিছু কালো সাদা ছবি, যা এই বাড়ির ইতিহাসের গল্প বলে। অনিমা চৌধুরীর স্বামী 1 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। এটাকে অকাল মৃত্যুও বলা যায়। স্বামীর মৃত্যুর পর অনিমা বেগমকে সবাই দেশে ফিরতে অনেক জোরাজুরি করেছিল, কিন্তু অনিমা বেগম কিছুতেই এই বাড়ি ছেড়ে, এই দেশ ছেড়ে যেতে রাজি হননি, কারণ তিনি তো তার প্রিয় মানুষের হাত ধরে এই দেশেই এসেছিলেন। এই বাড়িতে তার এবং তার স্বামীর কত ভালোবাসাপূর্ণ স্মৃতি, এইসব ছেড়ে সে কোনোভাবেই যেতে পারেনি। এক অদৃশ্য আকর্ষণ তাকে এই বাড়িতে রাখতে বাধ্য করেছিল। পরবর্তীতে তিনি তার একমাত্র মেয়ে নয়নতারাকে নিয়ে এখানেই বসবাস শুরু করেন। নয়নতারা বড় হয়ে যাওয়ায় তখন তিনি তার বান্ধবী ছেলে সার্জিসের সাথে বিয়ে ঠিক করেন। আদ্রিকা ফ্রেশ হয়ে ধীরে ধীরে বাড়ির ভেতরে ঘুরতে থাকে। এক এক করে প্রতিটা ঘর দেখে, খুব পরিপাটি করে বাড়িটা গোছানো। আদ্রিকা পুরো বাড়ি ঘুরে একটি ঘরের সামনে এসে থামে। সেটা তাদের বেডরুম। অনিমা চৌধুরী বলেছেন যে সে আর আয়ন এই ঘরেই থাকবে। তখন থেকে মেয়েটা খুব চিন্তায় আছে।
সে তো আয়নের সাথে কখনোই এক ঘরে থাকেনি, এখন তাকে থাকতে হবে। সেই লজ্জায় সে ফ্রেশ হয়ে তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে পড়েছিল। এখন আবার এই ঘরেই ঢুকতে হবে। ঘরে ঢুকে সে দেখতে পায় একটি বড় নরম বিছানা, সাদা চাদর আর নীল বালিশের কভার, পাশে একটি জানলা যার বাইরে সূর্যের শেষ আলো ফিল্টার হয়ে ভেতরে আসে। আয়ন ফ্রেশ হয়ে এসে আদ্রিকাকে দেখে একটু হাসে, তারপর ধীরে ধীরে বিছানার ওপর বসে। আদ্রিকা কি করবে বুঝতে না পেরে আস্তে আস্তে তার পাশে এসে বসে। চোখে ক্লান্তি কিন্তু মুখে সন্তুষ্টির ছাপ। তাদের এই বাড়ি যেন তাদের নতুন জীবনের একদম উপযুক্ত সূচনা, যেখানে তারা নিজেদের গল্প গড়ে তুলবে। নরম সোনালি আলোয় আমেরিকার আকাশ জুড়ে বিকেলে সূর্য ঢলে পড়েছে। নীল আকাশের কোণে লালচে আভা, আর চারপাশে হালকা মেঘের দল যেন আঁকা কোনো চিত্রের মতো ভেসে বেড়াচ্ছে। মৃদু বাতাসে গাছের পাতারা দুলছে, আর ঘাসের উপর সূর্যের শেষ কিরণগুলো খেলা করছে। পাখিরা ঘরে ফেরার পথে গাইছে বিদায়ের গান। বিকেলের এই মনমরা পরিবেশে অনিমা চৌধুরী আর রাবেয়া বেগম বাদে সবাই উপস্থিত বাড়ির উঠোনে। সবাই গল্পে মজে উঠেছে। এর মধ্যে রয়েছে আয়ানের অফিসের কাহিনী, আদ্রিকার বেস্ট ফ্রেন্ড মিশাতের কাহিনী, হিমেল আর রামিসার যুদ্ধের কাহিনী এবং নয়নতারা সার্জিসের সাথে প্রেমের কাহিনী। তারা 1 বছর রিলেশনে থাকার পর বিয়ে করাচ্ছে। নয়নতারা তো আদ্রিকাকে ভাবি ডেকে ডেকে মুখে ফেনা তুলে ফেলেছে। তাদের গল্পের মাঝে অনিমা চৌধুরী ট্রে হাতে 5 কাপ কফি নিয়ে হাজির হলেন। আদ্রিকা বলে ওঠে, মামুনি এত কষ্ট করে কফি করার কি দরকার ছিল? আমিই করতাম। অনিমা চৌধুরী হেসে বললেন, কষ্টের কি হলো বোকা মেয়ে? তোমরা গল্প করছো, আনন্দ করছো, এর থেকে সুন্দর মুহূর্ত আর কতবার আসবে বলো? আমার সব সন্তানদেরকে আজ একসাথে দেখে আমার যে কি ভালো লাগছে। তোমাদের সবাইকে কফি বানিয়ে খাওয়ানোর আজ সুযোগ পেয়েছি, এরকম সুযোগ আর পাবো না। নয়নতারা বলে উঠল, মম, ভাবি কিন্তু অনেক ভালো, আমার খুব পছন্দ হয়েছে ভাবিকে। অনিমা চৌধুরী আবারও হেসে বললেন, পছন্দ তো হতেই হবে, এটা স্বাভাবিক। তোমার মামির পছন্দ বলে কথা। এই নাও কফি নাও সবাই, কফি ছাড়া কি গল্প জমে নাকি? খুব খুনসুটি আর মজার সাথে সবার বিকেলটা কাটলো। এরই মধ্যে একটা সিদ্ধান্ত নেওয়া হলো, কাল সকালে সবাই শপিং এ যাবে। নয়নতারা বিয়ের জন্য সব কেনাকাটা করা হবে, কারণ বিয়ে আর মাত্র 2 দিন পরেই, সময় নেই বেশি। পরশু রাতে মেহেন্দি অনুষ্ঠান করার সিদ্ধান্ত হলো। নিশীথ রাতের নিস্তব্ধতায় বারান্দায় দাঁড়িয়ে আছে আর আকাশে অসংখ্য তারা ঝিকমিক করছে, আর দূরের শহরের আলোয় মৃদু সোনারঙা আভা ছড়িয়ে পড়ছে। ঠান্ডা বাতাসে তাদের চারপাশে বয়ে যাচ্ছে, কিন্তু আয়নের মন যেন এক অসম্ভব উত্তাপের ভেতরেই জ্বলছে। পশ্চাৎপটে কেবল তার পুরনো ভুলগুলোর স্মৃতি। আদ্রিকা অনিমা চৌধুরীর সাথে একটু সময় কাটিয়ে কেবল ঘরে এলো। আয়নকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে সেও ধীর গতিতে এগিয়ে যায়। সে বারান্দায় এসে দাঁড়াতেই আয়নের হৃদয়টা যেন আরো ভারী হয়ে ওঠে। সে চোখ তুলে আদ্রিকার দিকে তাকায়, যার প্রতি তার অযাচিত অবজ্ঞা এবং তুচ্ছতার কারণ এত কষ্ট হয়েছে। আয়নের এমন চাউনি দেখে আদ্রিকা জিজ্ঞেস করে, আপনার কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন? শরীর খারাপ? আয়ন গভীরভাবে শ্বাস নেয় এবং আদ্রিকার দিকে এক পা এগিয়ে এসে মৃদু কণ্ঠে বলে, তোমাকে খুব কষ্ট দিয়েছি, আমি জানি। তোমার প্রতি এত অন্যায় করেছি, আমি ভুল করেছি। তুমি তাও আমায় কেন শাস্তি দিলে না? কেন? বারান্দা নির্জনতায় তার কণ্ঠস্বর যেন আকাশের নিস্তব্ধতার মতোই গম্ভীর। আদ্রিকার মুখে কোনো প্রতিক্রিয়া নেই, কেবল তার চোখে এক ধরনের প্রশান্তির ছায়া পড়ে। আয়ন তার হাতটি আদ্রিকার হাতে নিয়ে বলে, তুমি আমায় এখনো ক্ষমা করনি, আমি জানি। আমাকে ক্ষমা করো প্লিজ। আমি সত্যিই তোমাকে মেনে নিয়েছি বললে ভুল হবে। আসলে আমি মায়ায় পড়ে গেছি, আর এই নতুন জীবনে তোমার পাশে থাকতে চাই। আদ্রিকা চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখে এক ধরনের মমতার আভাস। আয়নের কথা যেন তার হৃদয়ের প্রতিটা কষ্টের দাগকে নিরাময় করছে। এই লোককে কে বোঝাবে যে আদ্রিকা তো সব অতীত ভুলে বসেছে প্রায়। আদ্রিকা তো আয়নের ভালোবাসাতে মরতেও রাজি এখন। কিছুক্ষণ পরে আদ্রিকা অনেক সাহস নিয়ে তার অন্য হাতটি আলতো করে আয়নের হাতের মধ্যে রেখে বলে, আমার জন্য আপনার ভালোবাসাই যথেষ্ট। অতীত ভুলে আমরা নতুন করে শুরু করতে পারি।
আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই তো। আয়ন তবুও চোখ সরু করে করুণ চোখে তাকিয়ে বলে। তুমি আমায় ক্ষমা করনি? আদ্রিকা ঠোঁট প্রসারিত করে হেসে বলল, আমি তো আপনার ওপর কখনো রাগ করিনি, ক্ষমা করার কথা আসবে কোথা থেকে? আবারও নীরবতা। এই মুহূর্তে রাতের বাতাস যেন কিছুটা উষ্ণতা ছড়িয়ে পড়ে, আর তারা দুজন বারান্দায় দাঁড়িয়ে থেকে একে অপরকে গভীরভাবে অনুভব করতে থাকে। সেই ভুলগুলোকে পেছনে ফেলে হঠাৎ আয়ন ধীরে ধীরে এসে তার পাশে দাঁড়িয়ে তার চোখে অপরাধ বোধে ছায় স্পষ্ট। আদ্রিকা অনুভব করে তার উপস্থিতি, কিন্তু মুখে কিছু বলে না। তার হৃদয়ে এই নীরব রাতেও আয়নের জন্য কম্পমান। আয়ন গভীরভাবে আদ্রিকার দিকে তাকায়, তার চোখে অনুশোচনা আর অপরাধবোধ। সে জানে সে কতটা অন্যায় করেছে, কতটা কষ্ট দিয়েছে এই মেয়েকে, যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। আদ্রিকা এখনও চুপ করে আছে, তবে তার চোখে এক ধরনের অসীম মমতা, যা সবকিছু মেনে নেওয়ার প্রতীক। আয়ন ধীরে ধীরে বলে, তোমার প্রতি যা করেছি তার জন্য আমি নিজের কাছেও ক্ষমা চাইতে পারি না। কষ্ট হয় আমার। আমি বুঝতে পেরেছি তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ, আমার অংশ, যা ছাড়া আমি অপূর্ণ। তোমার এই নিঃস্বার্থ ভালোবাসার সামনে আমি হার মেনেছি। আদ্রিকার চোখ ভিজে আসে, কিন্তু সে হাসে, তার কণ্ঠে একটি নরম সুর। আপনার ভালোবাসাই আমার কাছে সব। আপনাকে ক্ষমা করাটা আমার জন্য কঠিন নয়, কারণ আমি সবসময়ই আপনার ছিলাম। আয়ন এক পা এগিয়ে এসে তার হাত ধরে। এই ছোট্ট স্পর্শে আদ্রিকার মনে সমস্ত যন্ত্রণা যেন মুহূর্তেই বিলীন হয়ে যায়। সে বুঝতে পারে তার ভালোবাসা সব কিছুকে জয় করেছে, আয়নের কঠিন মনকেও। আয়ন আদ্রিকার হাত ধীরে ধীরে তার দিকে টেনে নেয়। বারান্দায় নিস্তব্ধতা, চাঁদের আলো আর ঠান্ডা বাতাসে তাদের মধ্যে একটা মুগ্ধতা ভর করে। আদ্রিকার চোখে কেবলই প্রেমের ছায়া, আর আয়নের চোখে অপরাধবোধ মিশ্রিত ভালোবাসা। আয়ন তার হাত দিয়ে আলতো করে আদ্রিকার মুখ স্পর্শ করে, তার আঙুলগুলো আলতো করে আদ্রিকার গাল পেয়ে নামছে। সেই স্পর্শে আদ্রিকার হৃদয়ের কম্পন যেন আরও দ্রুত হয়ে ওঠে। চোখ বন্ধ করে নেয় মেয়েটা। চোখ খোলা রেখে এই ঈগলের মতো তীক্ষ্ণ চোখী মানুষের দিকে তাকানো যে বড়ই কষ্টকর, বড়ই কঠিন। আয়ন তার হাত আদ্রিকার পেটে দিয়ে কোমরের কাছে এনে তাকে আরও কাছে টেনে নেয়। আদ্রিকা শিউরে ওঠে। হেছে নতুন স্পর্শ, নতুন অনুভূতি। তাদের শরীর একে অপরের সাথে মিশে যায় এবং এই সংযুক্তিতে এক ধরনের শান্তির অনুভূতি সৃষ্টি হয়। আদ্রিকা অনেক সংকোচ নিয়ে চোখ বন্ধ রেখেই তার হাত আয়নের ঘাড়ে রাখে, আর আয়নের হাত তার কোমরের নিচে গাঢ়ভাবে স্থির থাকে। আয়ন কিছুক্ষণ চোখ খিচে বন্ধ করে রাখা আদ্রিকার দিকে তাকায়, এরপর ফুঁ দেয় মেয়েটার মুখের ওপর। সাথে সাথে আদ্রিকার মুখের ওপরে থাকা বেহায়া চুলগুলো উড়ে সরে যায়। আয়নের চোখে একটি গভীর অঙ্গীকার এবং তার কণ্ঠে এক ধরনের নরম আবেদন। তোমার এই ভালোবাসা আমাকে নতুন করে বাঁচিয়ে দিয়েছে। আমি চাই, খুব করেই চাই, এই মুহূর্তে আমরা একে অপরের পুরোপুরি হয়ে যাই। খুব ইচ্ছে করছে আমি আজ যদি তোমাকে পুরোপুরি নিজের করে পেতে চাই, তাহলে কি তুমি রাগ করবে? ভুল বুঝবে আমায়? নিঃসংকোচ সরল আবেদন। এই আবেদন ফিরিয়ে দেওয়ার সাধ্য কি আছে আদ্রিকার? মানুষের অনুমতি নিচ্ছে কেন? এই তো তার অধিকার। আয়ন আবার বলল, খুব ভয় লাগছে জানো, তোমাকে হারিয়ে ফেলার একটা প্রকট ভয়। বিশ্বাস করো, এই ভয় নিয়ে বেঁচে থাকা খুব কষ্টের। যে তোমাকে পুরোপুরি না পেলে এই ভয় কাটানো সম্ভব না। আদ্রিকা এ পর্যায়ে চোখ খুলে অপলক চেয়ে মৃদু হাসি দিয়ে বলে, আপনার ভালোবাসার কাছে আমি সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। আপনি তো আমার স্বামী, আমি তো কবেই মরে গেছি আপনার মোহে। শুধু আপনার বুকে আত্মসমর্পণ করাটাই বাকি। তার কথা এবং হাসিতে এমন এক আবেগপূর্ণ সুন্দরতা আছে যা আয়নের হৃদয়ে প্রবল তীব্রতার সৃষ্টি করে। এই মুহূর্তে তারা দুজনেই বুঝতে পারে যে সবকিছু পেছনে ফেলে তারা একে অপরকে পাওয়ার জন্য তৈরি। তাদের হৃদয় একে অপরের সাথে এমনভাবে যুক্ত হয়েছে যা আর কোনো বাধাই ভাঙতে পারবে না। পরোক্ষভাবে অনুমতি পেয়ে আয়ন খুব আলতো করে চোখ বন্ধ করে আদ্রিকার কপালে খুব সময় নিয়ে একটি চুমু খায়। আয়নের এই প্রথম ঠোঁটের স্পর্শে আদ্রিকার শরীর শিহরণ বয়ে যায়। তার ঠোঁট আলতো করে আদ্রিকার কপাল ছুঁয়ে থাকে, আর সেই স্পর্শে আদ্রিকার বুকের ভেতর যেন এক সাগর ভালোবাসা উতলে ওঠে। আদ্রিকার চোখ বন্ধ, তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আয়ন তার হাতটা আদ্রিকার কোমরে আরও দৃঢ়ভাবে রাখে, তাকে নিজের আরও কাছে টেনে আনে, যেন তাদের মধ্যে একটুও ফাঁক না থাকে।
আদ্রিকা আবারও ধীরে ধীরে চোখ খুলে আয়নের দিকে তাকায়। মানুষটা ছুঁয়ে দিলেই আদ্রিকার চোখ আপনা আপনি বন্ধ হয়ে যায়। তাদের চোখে চোখ পড়তেই একটা অদ্ভুত টান অনুভূত হয়, যেন এই মুহূর্তটা কখনো শেষ হবে না। আয়নের চোখে আদ্রিকা দেখতে পায় এক অগাধ ভালোবাসা, যা তার সমস্ত সন্দেহকে মুছে দেয়। আয়ন এবার ধীরে ধীরে তার মুখটা আদ্রিকার মুখের কাছে এনে ফিসফিসিয়ে করে বলে, তোমার ভালোবাসা আমার জীবনের সব কিছু বদলে দিয়েছে, ভেঙে ফেলেছে আমার কঠিন ব্যক্তিত্ব, ভুলিয়ে দিয়েছে আমার বেদনা, গড়ে তুলেছে এক নতুন রূপ। আমি তোমাকে আর কোনোদিন হারাতে চাই না, কোনোদিন না। আদ্রিকার হৃদয়টা এতটাই দ্রুত স্পন্দিত হতে থাকে যে তার মনে হয় সেই মুহূর্তে সবকিছু ভুলে আয়নের সঙ্গে এক হয়ে যেতে পারে। আয়ন তার ঠোঁট আদ্রিকার কানের কাছে এনে ফিস ফিস করে বলে, তুমি আমার কাছে সবচেয়ে প্রিয়, আমার জীবনের সূর্যের আলো, যার মৃদু কিরণ প্রতিটি অন্ধকারকে দূর করে দেয়। তোমার ভালোবাসা আমার হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে বিরাজমান, আর আমি প্রতিজ্ঞা করছি আমার সমস্ত অস্তিত্ব দিয়ে তোমার পাশে থাকব চিরকাল। আদ্রিকার চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে, কিন্তু সেগুলো ভালোবাসার অশ্রু। আয়ন ধীরে ধীরে তার মুখের কাছে এসে কিছু সময় নিয়ে এবার সেই কঠিন কাজটা করেই ফেলে। আদ্রিকার কম্পনরত অধরে অধর মিলিয়ে দেয়। স্তব্ধ হয়ে যায় মেয়েটা, থমকে যায় হৃদস্পন্দন। লোকটা এমনভাবে ঠোঁট আঁকড়ে ধরেছে যেন ছাড়লেই আদ্রিকা পালিয়ে যাবে। খুব সযত্নে আদ্রিকার ঠোঁটে আদরে ভরিয়ে দিচ্ছে সে। এক পর্যায়ে আদ্রিকা রেসপন্স না পেয়ে আয়ন আদ্রিকার ঠোঁটে আলতো করে কামড় দেয়। আদ্রিকা ঘাবড়ে যায়। একসময় আদ্রিকাও ঘরে চলে গিয়ে নিজের হাত আয়নের ঘাড় বেয়ে চুল আঁকড়ে ধরে। আয়নের এক হাত কোমর থেকে আদ্রিকার ঘাড় গিয়ে চেপে ধরে, আর এক হাত চলে যায় আদ্রিকার শাড়ির আঁচলে। এক টানে আঁচল সরিয়ে আয়ন আদ্রিকার পেটে তার হিম ধরা হাত গলিয়ে দেয়। এই গভীর চুমুতে তারা দুজনেই যেন একে অপরের অস্তিত্বের সাথে মিশে যায়। তাদের মাঝে আর কোনো দূরত্ব থাকে না, শুধু নিঃসীম ভালোবাসার উষ্ণতায় তারা আবদ্ধ থাকে। তাদের দুজনের জন্য এই রাতের আকাশও যেন তাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকে, আর চাঁদের আলোয় সেই ভালোবাসা আরও জলজল করছে। অনেক সময় পার হলে আয়ন আদ্রিকাকে কোলে তুলে ফেলে, কিন্তু ঠোঁট ছাড়ে না। এরপর ঘরে গিয়ে সযত্নে বিছানায় শুয়ে দেয় তার অর্ধাঙ্গিনীকে। আজ তাহলে সত্যি মিলন ঘটেছে একজোড়া মানব মানবী নিশির শান্তি। তাদের প্রেমের গভীরতা আর আবেগের ঝর্ণার মধ্যে তারা এক নতুন স্তরে প্রেমের সন্ধান পায়। এই মুহূর্তটা তাদের হৃদয়ে চিরকাল অঙ্কিত থাকে, আর আজ রাতেই তাদের প্রেমের নতুন অধ্যায় শুরু হয়। সকালের আলো মৃদু করে বাড়ির ভেতরে প্রবাহিত হচ্ছে, আর আয়নের চোখে সূর্যের প্রথম কিরণ পড়ছে। রাতের গভীরতা এবং প্রেমের অমৃত পটভূমি এখনও তার মনে তাজা। আয়ন ধীরে ধীরে ঘুম থেকে জেগে ওঠে এবং পাশে ঘুমন্ত আদ্রিকার দিকে তাকায়। আদ্রিকার মুখে গভীর প্রশান্তি আর কোমলতা, মুখে রোদ পড়ায় চিকচিক করছে। রাতের প্রেমের মুহূর্তগুলো এখনও তাদের স্নেহের আভায় পরিপূর্ণ। রাতের কথা মনে পড়তেই আয়ন মৃদু হাসল। কাল মেয়েটাকে সে তো ঘুমোতেই দেয়নি, তবে সেও কি কম নাকি? আয়নের পুরো পিঠ খামচে খামচে শেষ করে দিয়েছে। আচ্ছা দিক, এটাও ভালোবাসার চিহ্ন। আয়ন হালকা করে আদ্রিকার চুলের টুকরো সরিয়ে তার মুখের দিকে তাকায়। আদ্রিকা তার উন্মুক্ত বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে আর মৃদু করে নিঃশ্বাস নিচ্ছে, যা আয়নের বুকে ঘূর্ণিঝড় আনতে সক্ষম। মেয়েটা কাল রাতে ঘৃণা লজ্জা পেয়েছিল, আর এখনও তার বুকে মাথা রেখে আরামসে ঘুমাচ্ছে। আয়ন বিছানার পাশে এলোমেলোভাবে অবহেলায় পড়ে থাকা টি শার্টটা হাতে নিল। আদ্রিকাকে খুব সাবধানে টি শার্টটা পরিয়ে দিল। সে তো জানেই ঘুম থেকে উঠে যখন দেখবে যে তার গায়ে একটা সুতোও নেই, তখন লজ্জায় লাল, নীল, হলুদ, সবুজ, সর্বোপরি রঙিন হয়ে যাবে। যেটাতে আর মুগ্ধ হলেও আপাতত মেয়েটাকে লজ্জা না দেওয়াই ভালো, না হয় দেখা যাবে আগামী কয়েকদিন আর তার সামনেই আসবে না। আয়ন ফিস ফিস করে ডাকলো, আদ্রিকা, আমার প্রিয়তমা, চোখ খোলো। আদ্রিকা একটু নড়ে চড়ে আর একটু শক্ত করে লেপটে গেল আয়নের বুকে। আয়ন বিড়বিড় করে বলল, মেয়ে তুমি বড্ড অদ্ভুত। ঘুমের ঘোরে আমার বুকে বিড়ালের ছানার মতো লেপ্টে থাকো, অথচ জাগ্রত অবস্থায় আমার কাছেও আসো না। এ তো ভারী অন্যায়। আয়ন আবারও ডাকলো, বউ, উঠে পড়ো, সকাল হয়ে গেছে। আদ্রিকা ঘুমের ঘোরে পড়ল, না এখন ঘুমাই পরে। আয়ন একটু বাঁকা এসে আদ্রিকার কানের কাছে ফিস ফিস করে বলে,
রাত গড়িয়ে সকাল হয়ে গেল আর তুমি এখনো এই সুখের ঘুমে ডুবে আছো। রাতের কথা মনে পড়ে আর এখন তোমার গালগুলো এমনভাবে লাল হয়ে উঠেছে যেন সকালে সূর্য তোমার লজ্জার সঙ্গে প্রতিযোগিতা করছে। আমার কিন্তু আবারও মোড আসছে। আদ্রিকার চোখ ফটাফট খুলে যায়। কিসের ঘুম, কোথাকার ঘুম, কেমন ঘুম? কোনো ঘুম নেই। এমন লাগাম ছাড়া কথা শোনার পর তার ঘুম টাটা বাই বাই দিয়ে শ্বশুর বাড়ি চলে গেল। নাক কুচকে বলল, আপনি আবার শুরু করলেন? সারা রাত ঘুমাতে দেননি? আয়ান ইনোসেন্ট ভাব নিয়ে বলল, সে কি এত বড় অপবাদ? আমি কি করলাম? আমার পিঠ দেখেছো একবার? তুমি তো আমার পিঠ চেপে। আদ্রিকা ধরপড় করে বলে উঠল, চুপ চুপ থাক, হয়েছে, আর এগোতে হবে না। থেমে যান, লাগাম টানুন। আয়ান তার হাত দিয়ে আদ্রিকার কপাল স্পর্শ করে এবং এক ভুতুড়ে দুষ্টুমির হাসি দিয়ে বলে, আচ্ছা লাগাম টানলাম, কিন্তু তাই বলে তো সব মিথ্যে হয়ে যাবে না আদ্রিকা, তাই না? আদ্রিকা অসহায় কণ্ঠে বলল। আপনি আগেই ভালো ছিলেন। আয়ন ফিক করে হেসে ফেলল। পরক্ষণে আদ্রিকাকে আরেকটু পর্যবেক্ষণ করলো। কপালে মিষ্টি ঘাম এবং চোখের কোণে একটু লালচে ভাব দেখা যায়। তার গালগুলো লাল হয়ে গেছে আর লজ্জায় অজানা হালকা হাসি তার মুখে ফুটে ওঠে। আয়ন মোহময় কণ্ঠে বলে, সকালের প্রথম আলো তোমার মায়াবী মুখে পড়েছে, আর তোমার লজ্জার হাসি এই সকালে এক নতুন সৌন্দর্য এনে দিয়েছে। বলেই তার হাত দিয়ে আদ্রিকা চুলের কয়েকটি লোচন ধীরে ধীরে সরিয়ে দেয়। কিছুক্ষণ পর আবারও আয়ন দুষ্টুমি করে বলে ওঠে, বাই দ্য ওয়ে, আমার টি শার্ট পরে তোমায় অনেক বেশি হট সুন্দর লাগছে। এতক্ষণে আদ্রিকার চোখ গেল নিজের দিকে। সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে বলে উঠল, আমার শাড়ি? বলে আশেপাশে হাতাতে থাকে, তবে শাড়ি পায় না। আমার শাড়ি কই? আয়ন গাছাড়া ভাব নিয়ে বলে। কি জানি কোথায় উড়িয়ে দিয়েছি। আদ্রিকা হাঁ করে তাকিয়ে থাকে। উড়িয়ে দিয়েছেন মানে? ওই সময় কি আর নিজের মধ্যে ছিলাম নাকি? কোন দিকে যে উড়িয়ে দিলাম কে জানে। বলে নিজেও আশেপাশে তাকিয়ে খুঁজল। হ্যাঁ, আদ্রিকাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আয়ন একটু সিরিয়াস ভঙ্গিতে আবারও বলল, শোনো আদ্রিকা, কাল রাতে তো আমার প্রথম বাসর হলো, তাই না? তো এই জন্য ঘরে একটা বাসর ভাই বানতে হবে না? একটা ফিলিংস আনতে হবে তো। তাই তোমার সব কাপড় ছুঁড়ে ফেলেছি। আদ্রিকা অবাকে দেশ কাটাতে না পেরে ওভাবেই বলল, ভাই বানার সাথে আমার জামা কাপড় উড়িয়ে দেওয়ার কি সম্পর্ক? ওসব তুমি বুঝবে না, ছোট মানুষ তো। এখন ভদ্র মেয়ের মতো উঠে গোসলটা সেরে নাও তো। আজ তো তোমাকে নিয়ে বের হব, ক্যালিফোর্নিয়ার অনেক কিছু দেখাবো তোমায়। আদ্রিকা এবার চোখ পিট পিট করে তাকালো আয়নের দিকে। এটা কে ভাই? একে সে চেনে না। সে তো এই আয়নকে আগে কখনো দেখেনি। সে তো ভদ্র সভ্য রাগী আয়নকে ভালোবেসেছিল। এই রূপ কোথা থেকে বের হলো তার? নিঃশব্দে আর নিস্তব্ধতায় তাদের দুজনের মাঝে এই প্রভাতের আবেগময় মুহূর্ত এক নতুন শুরুর প্রতিশ্রুতি নিয়ে আসে। তাদের প্রেমের গভীরতা এবং একে অপরের প্রতি ভালোবাসার অনুভূতি এই সকালে আরও পরিষ্কার হয়ে ওঠে। এইদিকে কাল রাতে জবরদস্ত একটা ঘুম দিয়ে হিমেল উঠে ব্রাশ করতে বাইরে গেল। সকালে শান্ত পরিবেশ। রামিসাও বাড়ির বাইরে দাঁড়িয়ে ব্রাশ করছিল আর মেজাজটা খুব খারাপ, কারণ সে একটু আগে ঘুমের ঘোরে দেয়ালের সাথে ধাক্কা খেয়েছে। মাথাটা দলতে রামিসা ব্রাশ করছে আর হাঁটাহাঁটি করছে। হঠাৎ করেই বাড়ির অন্য দিক থেকে হিমেলও ব্রাশ করতে করতে এগিয়ে আসছিল। দুজনেই একে অপরকে দেখতে পায়নি আর আচমকায় তারা একে অপরের সাথে ধাক্কা খায়। হিমেল খাম্বা হয়ে দাঁড়িয়ে থাকতে পারলেও বেচারি রামিসা পড়ে যায়। রামিসা একটু আগে দেয়ালের সাথে একটা বড়সড় ধাক্কা খেয়েছে, তাই এইবার আবারও ধাক্কা খেয়ে সে তেলে বেগুনে জ্বলে উঠে বলল, কে বিকে সব পিলারগুলো আমার সামনে এনে দিচ্ছে কোন উগান্ডার হারামি? মাটি থেকে উঠে হিমেলকে দেখে আবারও জ্বলে উঠল নিভে যাওয়ার রাগটা। এমনিতেই তার কোমরের অবস্থা নাজেহাল। রামিসা ক্ষিপ্ত হয়ে বলে উঠল, এখানে কি করছেন? দেখে চলতে পারেন না? কেমন মানুষ আপনি? চোখ কি বাংলাদেশ বাথরুমে ঝুলিয়ে রেখে এসেছেন? হিমেলও কম যায় না। এমনিতেই রামিসাকে পড়তে দেখে অনেক কষ্টে হাসি চেপে রেখেছিল। একটু হেসে পড়ল, তুমি তো শুয়ে আছো ভুল জায়গায়। আসলে আমেরিকায় এসে তোমার দৃষ্টিশক্তি কমে গেছে। তোমার তো বাড়ির ভেতরে দাঁত মাজার মতো শিক্ষা নেই, তাই না? রামিসাও কোনো ছাড় দিল না। শিক্ষা? আপনি কি ভাবছেন এখানে কেউ আপনার মতো চেহারা দেখে ব্রাশ করবে? ভাগ্যিস আমি আপনাকে দেখে ভয় ব্রাশ ফেলে দিইনি। হিমেল রাগে গজগজ করে,
তোমার মতো বেয়াদবের সাথে এই সকালে কথা বলা উচিত না, নিজেই রুমে থাকতে পারতে। রামিসা ঠোঁট উল্টিয়ে বলল, আপনার জায়গায় থাকলে আমি নিজে কিছুক্ষণ আয়নায় তাকিয়ে নিজের এই বুদ্ধির জন্য গালাগালি করতাম, কিন্তু আপনি তো সেটা বোঝেন না, তাই দোষ আপনার না। হিমেল ঝাঁঝালো গলায় বলল, তোমার কথায় কোনোদিনই যুক্তি থাকে না পটলের নানি। তুমি বরং নিজের কাজ করো আর আমাকে শান্তিতে থাকতে দাও। রামিসা একটা ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বলল, আমি তো আপনার সামনে দাঁড়িয়ে মডেলিং করছি, তাই না? ঘুম থেকে উঠেই আপনার চেহারা দেখতে হলো। আপনি আজকে আমার দিনটাই খারাপ করে দিলেন। হিমেল ধমক দিয়ে বলল, তোমার মতো মানুষের জন্য দিন খারাপ করার সময় আমার নেই। চুপচাপ নিজের রাস্তা দেখো আর আমাকে বিরক্ত করো না। দুজনেই একে অপরের দিকে কটাক্ষের দৃষ্টিতে তাকায়, তারপর একেবারে উপেক্ষা করে নিজের কাছে ফিরে যায়, যেন কিছুই ঘটেনি। ঝগড়াটা হয়তো শেষ হয়নি, তবে আজকের সকালে দুজনেই একে অপরকে আরও একটু অপছন্দ করে ফেলল। সকালে সবাই নাস্তা শেষ ড্রয়িং রুমে সোফায় গোল হয়ে বসেছে। আলোচনার বিষয়বস্তু নয়নতারার বিয়ের কেনাকাটা। বিয়েটা এখানে আমেরিকায় হলেও তারা যত সম্ভব বাঙালি রীতিতে বিয়ের অনুষ্ঠান করবে। মেহেদি হবে, গায়ে হলুদ হবে, কাজী আসবেন, উকিল আসবে, কবুল বলে বিয়ে হবে। এসব ভাবতেই নয়নতারা লাফিয়ে বলে উঠল। আদ্রিকাকে উদ্দেশ্য করে বলল, জানো ভাবি, আমি কখনো এই বাঙালি রীতিতে বিয়ে দেখিনি। ভাবতেই মজা লাগছে যে আমার বন্ধুরা সবাই এক নতুন পদ্ধতিতে বিয়ে দেখবে, তাও আবার আমার। আদ্রিকা হেসে বলল, অবশ্যই ইউনিক বিয়ে হতে হবে তোমার। তাদের আলোচনার মধ্যেই রামিসা গুরুতর ভঙ্গিতে এসে আদ্রিকাকে বলল, ভাবি একটু সাইডে এসো তো, কথা আছে। নয়নতারা ভ্রুকুচকে বলল, এই যে, ও হ্যালো মিস রামিসা, দিস ইজ মাই ভাবি। যা বলার সামনাসামনি বলো, ওসব সাইডে যাওয়া হবে না। রামিসা চেতে গিয়ে বলল, এক্সকিউজ মি, ভাবি আমার, তোমার না। আজকে আমি তোমার থেকে বয়সে 3 মাসের ছোট থেকে কিছু বললাম না। আদ্রিকা বলল, আরে কি হচ্ছে, সকাল সকাল কি শুরু করেছো? ঝগড়া করো না তো রামিসা, কানের সাথে এমন করে কথা বলতে নেই। নয়নতারার বিয়ে তো। রামিসা করুণ কণ্ঠে বলল। ভাবি একটু এসো না প্লিজ। আদ্রিকা সোফা ছেড়ে উঠে বলল, চলো আসছি। এ কি রামিসা, তোমার কোমর এমন লাল হয়ে আছে কেন? আদ্রিকাকে নিজের ঘরে ডেকে এনে রামিসা তার টপস উঠিয়ে তার কোমর দেখালো। ওই সময় সে হিমেলের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে খুব বেশি ব্যথা পেয়েছে, এই কারণে পুরো জায়গাটা লাল হয়ে একটু ফুলে গেছে। আদ্রিকা আবারও করুণ কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হলো রামিসা, তুমি কি আছাড় খেয়েছো? কিভাবে হলো এটা? রামিসা বাচ্চাদের মতো করে বলল, পড়ে গিয়েছিলাম ভাবি, সকালবেলা একটা বড়সড় খাম্বা টাইপ পিলারের সাথে ধাক্কা খেয়েছি। আদ্রিকা ওষুধের বক্স থেকে মলম বের করতে করতে বলল, তুমি যে কি করো না রামিসা, সারাদিন এভাবে লাফিয়ে বেড়ালে তো আছাড় খাবেই। একটু সাবধানে তো থাকতে পারো। এসো বিছানায় শুয়ে পড়ো, আমি মলম মালিশ করে দিচ্ছি। রামিসা ভদ্রমের মতো বিছানায় উপুর হয়ে শুয়ে পড়ল। আদ্রিকা মলম নিয়ে মালিশ করতে থাকলো। রামিসা হঠাৎ বলে উঠল, ভাবি বলো। ওই লোকটাকে তোমরা কেন এনেছো বলো তো? আদ্রিকা বুঝতে না পেরে বলল, কোন লোক? ওই যে চিকার বাপ হিমা। আদ্রিকা অবাক হয়ে পড়ল, কি রামিসা, ও তো বয়সে বড় তোমার, এভাবে কেউ বলে? আর আমরা তো আনিনি ওকে, মামুনি আনতে বলেছে। এমনিতে ও কি বাইরের কেউ নাকি? রামিসা অমনি মুখ ফুলালো। এমন সময় অনিমা চৌধুরী হাঁক ছুড়ল, আয়ান, আদ্রিকা, রামিসা, কই রে তোরা? নিচে আয় জলদি, দেখ কে এসেছে। আদ্রিকা আর রামিসা একে অপরের দিকে তাকালো। আদ্রিকা বলল, চলো তো দেখি মামুনি কেন ডাকছে। রামিসা বলল, চলো ভাবি। সবাই একসাথে নিচে নেমে এলো। নিচে নেমেই তারা দেখলো নীল জ্যাকেটের ভেতরে সাদা টি শার্ট আর জিন্স পরা এক অচেনা মুখ, সাথে দাঁড়িয়ে আয়নের বাবা আজিম চৌধুরী। অনিমা চৌধুরী সবাইকে দেখে সেই অচেনা ব্যক্তির ঘাড়ে হাত দিয়ে বলে, এই দেখ, তোদের নয়নতারার উড বি হাজবেন্ড সার্জিস হক, ওরফে আমার হবু জামাই। আসলে আজিম চৌধুরী সার্জিসকে নিয়ে আসতে গতকাল ওদের বাড়িতে গেলেও সেই রাতে সার্জিসের বাড়ির লোক তাকে আটকে দেয়, তাই আজ সকালে তারা উপস্থিত হয়েছে। সার্জিস হক নাম শুনেই সবাই বুঝতে পারলো যে এর সাথে নয়নতারার বিয়ে ঠিক হয়েছে, তাই সবাই অমায়িক হাসল। আয়ন বলে উঠল, ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি? সার্জিস খুব বিনয়ের সাথে বলল। আয়ন সালামের জবাব দিল। পরে কিছু বলার আগেই রামিসা বলে উঠল, ও মা, আপনি বাংলা জানেন, আবার সালামও দিতে জানেন? রামিসার কথা হিমেল শব্দে বিরক্ত প্রকাশ করল।
আর মনে মনে বলল। বেশি কথা বলে। আর সার্জিস তো থতমত খেয়ে গেল। সে কিছু বলার আগেই নয়নতারা বলল, আরে ও আমেরিকান নয়, ও তো বাঙালি, শুধু এখানে সেটেলড, এই আর কি। তোমাদের কি মনে হয় আমি একটা বিদেশি মূলার সাথে বিয়ে করব? এ পর্যায়ে সবাই হেসে ওঠে। রাবেয়া বেগম বললেন, মাশাল্লাহ, ছেলে কিন্তু ভালোই দেখতে রে অনিমা, নয়নতারার সাথে বেশ মানাবে। আজিম চৌধুরী বললেন, মানাবেই তো, বলেছিলাম না আমার আর অনিমার পছন্দ বলে কথা। এমনিতেও আমাদের দুই ভাই বোনের পছন্দ সবসময় বেস্ট হয়, কি বলিস অনিমা? অনিমা চৌধুরী হেসে বললেন। ঠিক বলছো ভাইজান। সার্জিস মুচকি হাসল। নয়নতারাও একটু লজ্জা পেল। আদ্রিকা বলল, মামুনি, উনি তো দুপুরের খাবার এখানেই খাবেন নাকি? অনিমা চৌধুরী বললেন। হ্যাঁ অবশ্যই। সার্জিস আদ্রিকাকে বলল, ভাবি, আপনার থেকে আমি অনেক ছোট বয়সী, আমাকে আপনি সম্বোধন দরকার নেই, ছোট ভাই হিসেবে আমায় দেখুন। নয়নতারাও মত দিল। হ্যাঁ তাই তো। আদ্রিকা মুচকি হেসে মাথা নাড়ল। এইবার হিমেল বলে উঠল, আরে আমরা কি এভাবে ফর্মালি কথা বলতে থাকবো নাকি? এই যে সার্জিস ভাই, চলুন তো বাগানে যাই, সেখানে আমরা আপনার সাথে একটু আলাপ করব। কত প্ল্যান আছে আমাদের। অনিমা চৌধুরী বললেন। হ্যাঁ হ্যাঁ তাই করো, সবাই একটু চেনা পরিচিত হও। আমাকে তাড়াতাড়ি সব গুছাতে হবে, বিকেলে আবার শপিংয়ে যেতে হবে। আর আদ্রিকার মা, তুমি একটু এসো আমার সাথে, তোমার সাহায্য লাগবে। জি অবশ্যই মামুনি, চলো। রাবেয়া বেগম আজিম চৌধুরীকে উদ্দেশ্য করে বললেন, ঘরে এসো, তুমি ফ্রেশ হয়ে নাও। দুপুরে খাওয়ার শেষে সবাই বেরিয়ে পড়ল। তবে রাবেয়া বেগম গেলেন না, তার নাকি ক্লান্ত লাগছে। আজিম চৌধুরীও যেতে চাইল না। তাই শেষে শপিংয়ের জন্য অনিমা চৌধুরী, নয়নতারা, সার্জিস, হিমেল গেল এক গাড়িতে, আর রামিসা, আয়ান, আদ্রিকা গেল আরেক গাড়িতে। দুটো গাড়ি নিয়েই বেরিয়েছে তারা, কারণ যতগুলো শপিং ব্যাগ হবে এক গাড়িতে জায়গা হবে না। তো দীর্ঘ পথ পেরিয়ে তাদের দুটো গাড়ি এসে থামে বেভারলি সেন্টারে। এটি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে অবস্থিত একটা অনেক বড় শপিং মল। সব ধরনের কাপড় এখানে পাওয়া যায়, তাই অনিমা চৌধুরী এই শপিং মলটাই সিলেক্ট করেছেন। ছেলেরা একসাথে এবং মেয়েরা একসাথে শপিং করতে শুরু করলো। সার্জিস এবং নয়নতারা শপিং সবার শেষে করা হবে। সবাই যখন কাপড় পছন্দ করতে ব্যস্ত, তখন অ্যান সবার আড়ালে আদ্রিকার কাছে আসে। আদ্রিকার কানের কাছে গিয়ে বলে, তুমি শুধু বাড়িতে পরার জন্য সিম্পল কিছু টপস, জামা, ওয়ান পিস নাও, আর সুন্দর দেখে কিছু গাউন নাও, যাতে সেটা পরে আমার সাথে আমেরিকার আনাচে কানাচে ঘুরে বেড়াতে পারো। এখানে তো তেমন সুন্দর শাড়ি পাবে না, তবে বিয়েতে পরার জন্য আমি তোমার জন্য বিশেষ কিছু রেখেছি। আদ্রিকা মাথা নাড়ল, যার অর্থ সে আয়নের কথা শুনবে। সবার কেনাকাটা শেষ হলে সবাই একসাথে ব্রাইডাল কালেকশনের দিকে যায়। প্রথমে নয়নতার জন্য সুন্দর ব্রাইডাল গাউন পছন্দ করতে শুরু করে। আসলে আয়ন আর আদ্রিকা বাংলাদেশ থেকে মেহেদি আর হলুদ অনুষ্ঠানের জন্য নয়নতার জন্য খুব সুন্দর সুন্দর শাড়ি এবং অর্নামেন্টস এনেছে। আসলে এই দেশে শাড়ি পাওয়া গেলেও তেমন ভালো মনে হয় না, এমনকি অনিমা চৌধুরী নিজেও তার পরনে শাড়ি বাংলাদেশ থেকে আনিয়ে নেন। তবে বিয়ের দিন অনুষ্ঠানে আমেরিকান সহ চেনা জানা অনেকে আসবে, এই কারণে বিয়ের দিনের পোশাকে তারা এই দেশের কালচারেই নেবে। অবশেষে অনেক যাচাই বাছাই করে নয়নতারার জন্য অনেক সুন্দর একটা বল গাউন পছন্দ করা হলো। একটি চমৎকার সাদা বল গাউন, যা রানীর মতোই আভিজাত্য ভরা। পুরো গাউনটি চকচকে, সূক্ষ্ম পুঁতির কাজ এবং সিকুইন দিয়ে সজ্জিত। এর দীর্ঘ স্নিগ্ধ সিলুয়েটটি এমনভাবে নকশা করা যা পরিধানকারীকে রাজকীয় সৌন্দর্যের মূর্ত প্রতীক করে তোলে। গাউনটির বুকের অংশটি গভীর ভি নেক ডিজাইনার, যা পুরো পোশাকের আভিজাত্যকে আরও বাড়িয়ে তুলেছে। লম্বা হাতার নেটের উপর সূক্ষ্ম লেস ও পুঁতির কাজ করা, যা হাতাগুলিকে রহস্যময় ও আকর্ষণীয় করে তোলে। গাউনটির কোঁচকানো স্কার্টটি একাধিক স্তরযুক্ত এবং জড়িয়ে পুঁতির কাজ দিয়ে অলঙ্কৃত, যা আলোয় ঝলমল করে। সাদা রঙের এই চমৎকার বল গাউনটি সবারই খুব পছন্দ হলো। এইরকমভাবে সার্জিসের জন্য কেনা হলো সাদা রঙের একটা উজ্জ্বল এবং স্টাইলিশ ব্লেজার, যা ফিটিংয়ের দিক থেকে নিখুঁত। ব্লেজারটি একটি কালো বো টাইয়ের সাথে পরতে হবে, যা সাদা ব্লেজারের সঙ্গে চমৎকার কন্ট্রাস্ট তৈরি করবে।
পোশাকটি কালো প্যান্টের স্ট্রেট কাট, যা পরিধানকারীর পুরো লুককে আরও আকর্ষণীয় করে তুলতে সক্ষম। চকচকে কালো জুতো এই ক্লাসিক লুকের পরিপূরক হিসাবে কাজ করবে, যা পুরো পোশাকের আভিজাত্য সৌন্দর্যকে ফুটিয়ে তুলবে। যাক, মনের মতো হয়েছে পোশাকগুলো। সবকিছু ভেবেচিন্তে সন্তুষ্ট মনে সবাই শপিং মল থেকে বেরিয়ে এলো। শপিং করতে করতে সন্ধ্যা পেরিয়ে গেছে। সবাই যখন গাড়িতে ওঠার জন্য ব্যস্ত, তখন হঠাৎ করে আয়ন বলে উঠল, রামিসা, তুই মামুনিদের গাড়িতে চলে যা, আমার আর তোর ভাবির একটু কাজ আছে। রামিসা আর নয়নতারা না বুঝলেও হিমেল আর সার্জিস যেন বিষয়টা বুঝতে পেরে মিটিমিটি হাসলো। অনিমা চৌধুরীও বুঝলেন, তাই তো ওদের একটু স্পেস দেওয়াটা দরকার। অনিমা চৌধুরী বললেন, হ্যাঁ হ্যাঁ, ভালো কথা। আর আয়ান, পারলে ডিনার করেই বাড়িতে আসিস। আদ্রিকা তো ঘোরাঘুরি করার সুযোগটাই পেল না। কাল তো আবার মেহেন্দি, আরো ব্যস্ত হয়ে যাবে। তার থেকে তোরা একটু ঘোরাঘুরি করে আয়। আয়ন মাথা নাড়ল, আর আদ্রিকা মনে মনে বলল, একটুও লজ্জা নেই, একটুও নেই। আয়ন মনের সুখে ড্রাইভ করছে আর চোখে বারবার আদ্রিকাকে দেখাচ্ছে। মেয়েটা সকাল থেকে তার সাথে কথাই বলছে না, যদিও সে জানে যে মেয়ে আসলে লজ্জায় হাঁসফাঁস করছে, তাও শুধু একটা রাত আদর করাতে সকাল থেকেই চোখ তুলেই তাকাচ্ছে না। এটা কেমন কথা? এমন হলে তো আয়ন আর আদ্রিকাকে ছোঁবেও না। যাই হোক, এই মেয়ের আগে লজ্জাটা ভালো করেই ভাঙবে বলে মনে মনে পণ করলো আয়ন। একটু পর আয়ন জিজ্ঞেস করলো, কোথায় নিয়ে যাচ্ছি জিজ্ঞেস করবে না? আদ্রিকা একবার গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে পড়ে। নিশ্চয়ই কোনো চমৎকার জায়গায় নিয়ে যাচ্ছেন। আয়ন মাথা দুলিয়ে বলল, ঠিক বলেছ। একটু পরে আয়ন বলে উঠল, আদ্রিকা, একটু বাম দিকে জানালা দিয়ে বাইরে দেখো। আদ্রিকা তার কথা মতো বাইরে তাকালো। আয়ন বলল, ওই যে দেখছো, একটা বিশাল বিল্ডিং। এটা তো কোনো প্রতিষ্ঠান মনে হচ্ছে। আয়ন মাথা দুলিয়ে বলল, হ্যাঁ, এটা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে। আমি এখানেই ইকোনমিক্সে পড়াশোনা শেষ করেছিলাম। আদ্রিকা অবাক হয়ে বলল, আপনি এখান থেকেই পিএইচডি ডিগ্রি নিয়েছেন? জি হ্যাঁ। আদ্রিকা আবারও তাকালো সেই দিকে। ভার্সিটি তার চমৎকার মনে হচ্ছে। বোম্বে গার্ডেন রেস্টুরেন্টে পা রাখার সাথে সাথেই আয়ন আদ্রিকার মন যেন নতুন এক আবেশে ভরে উঠল। রেস্টুরেন্টের অভ্যন্তরে ঢুকে তাদের চোখে পড়ল নরম আলোয় ভেসে থাকা প্রতিটি সুন্দর সাজানো পরিবেশ, যেখানে প্রতিটি টেবিলেই রোম্যান্টিকতার এক মোহনীয় ছোঁয়া। মৃদু বাঙালি সঙ্গীতের সুরে যেন একটি মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। আদ্রিকা চারপাশে তাকিয়ে মুগ্ধ হয়ে গেল। তার চোখে একটা কোমল উজ্জ্বলতা খেলে গেল। আয়ন তার দৃষ্টি লক্ষ্য করল এবং তার হৃদয়ে যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। আদ্রিকার হাসিতে তার চারপাশ যেন আলোকিত হয়ে উঠল। রেস্টুরেন্টের একপাশে একাধিক ঝাড়বাতি চলছে, যেগুলো রঙিন কাচের ভেতর দিয়ে আলো ছড়াচ্ছে, আর তা আদ্রিকার মুখের উপর পড়তেই তার চেহারায় এক স্বর্গীয় আভা নিয়ে আসছে। আয়ন আদ্রিকার হাত ধরে মৃদু স্বরে বলল, পছন্দ হয়েছে? আদ্রিকা খুশি মনে বলল, অনেক, খুব সুন্দর জায়গাটা। আয়ন বলল, এখানে বাঙালি খাবার পাওয়া যায় বুঝলে। হালকা কিছু খেয়ে নেই, তারপর তোমায় আরও একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। তারা টেবিলে বসলে আয়ন আদ্রিকার দিকে গভীরভাবে তাকিয়ে রইল, যেন এই মুহূর্তটা চিরকাল ধরে রাখতে চায়। টেবিলের উপরে রাখা মোমের আলো দুজনের মুখের উপর আলো ছায়ার খেলা করছে, আর তারা নিজেদের চারপাশের জগতে ভুলে একে অপরের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আকাশের নিচে রেস্টুরেন্টের কাঁচের জানালার বাইরে দেখতে পাওয়া সূর্যাস্তের রং যেন তাদের মনের গভীরে এক ধরনের উষ্ণতা এনে দেয়। আয়ন মেনু হাতে নিয়ে জিজ্ঞেস করল, কি খাবে তুমি? আদ্রিকা কিছুক্ষণ মেনুর দিকে তাকিয়ে থেকে একটু লাজুক হেসে বলল, আপনার যেটা পছন্দ। আয়ন মেনুর পাতা উল্টাতে উল্টাতে কয়েকটি বিশেষ বাঙালি খাবার অর্ডার করলো। খাওয়া শুরু হতেই প্রথমে তাদের সামনে আসলো গরম তন্দুরি রুটি আর মাখা মাখা বাটার চিকেন। আয়ন খাওয়া শুরু করার আগে একটি রুটি তুলে আদ্রিকার প্লেটে দিল। চিকেন পিসও কেটে সযত্নে তুলে দিল, যেন আদ্রিকা ছোট একটা বাচ্চা। আদ্রিকা একটু মুচকি হেসে বলল, আপনি সবসময় এত যত্নশীল কেন? আয়ন একটু হেসে বলল, তোমার থেকে শিখেছি। আদ্রিকা মুগ্ধ চোখে চুপচাপ তাকিয়ে রইল আয়নের দিকে। তার চোখে এক ধরনের গভীর অনুভূতি খেলে যায়, যেন সেই মুহূর্তগুলোকে হৃদয়ে খোদাই করে রাখতে চায়।
মানুষটা হঠাৎ করেই বদলে গেল। হঠাৎ করে যেমন আদ্রিকার হৃদয় কঠোরে শক্তপোক্ত একটা জায়গা করে নিয়েছিল, ঠিক তেমন করে আয়ন আদ্রিকার এমন দৃষ্টি দেখে তার হাতটা আলতো করে ছুঁয়ে বলে, তুমি ঠিক আছো তো? আদ্রিকা একটু মৃদু হাসি দিয়ে অন্যমনস্ক হয়ে বলে, আপনি অনেক ভালো। আয়ন আরেকবার চিকেন পিস কাটতে কাটতে দুষ্টুমির হাসি দিয়ে বলল, সে কি, সকালে যে বললে আমি আগেই ভালো ছিলাম। আদ্রিকার হুঁশ এলো। তৎক্ষণাৎ চোখ বড় করে তাকালো আয়নের দিকে। এই কাকে কি বলছে সে? ইনি তো আগের মতো ভদ্র নেই। আদ্রিকার এমন দৃষ্টিতে আয়ন ফিক করে হেসে ফেলল আর এক পিস চিকেন আদ্রিকার মুখে তুলে দিল। এরপর নিজেও নিল। ড্রয়িং রুমে বিয়ের সমস্ত শপিং ব্যাগ গুছিয়ে রামিসা আর নয়নতারা বড় করে একটা শ্বাস নিল। হিমেল আর সার্জিস সোফায় বসে পা দুলিয়ে এতক্ষণ ধরে রামিসা এবং নয়নতারার কাজকর্ম দেখে যাচ্ছিল। তাদেরকে এরকম বড় শ্বাস নিতে দেখে হিমেল বলে উঠল, কি ব্যাপার, এইটুকুতেই দম শেষ? রামিসা মুখ কুঁচকে বলল, আপনি এসবের কি বলছেন? কত বড় বড় ভারী ভারী জামা কাপড় দেখেছেন? আবার নয়নতারা আপুর তো আরো অনেক বেশি ভারী ড্রেস। এগুলো গোছানো কম কথা নাকি? ডান হাতে কপালের ঘাম মুছে নয়নতারা এবার বলে উঠল, আরে বাদ দে রে রামিসা, কাদেরকে কি বলছিস তুই? ওরা তো শুধু বসে বসে পায়ের ওপর পা তুলে খেতে জানে আর ঘুমাতে জানে। আসলে আমাদেরই উচিত ছিল ওদের জামা কাপড়গুলো ওদেরকে গুছাতে দেওয়া, তাহলে মজা বুঝতো। রামিসা টেনে টেনে বলল, ঠিক বলেছ আপু, তবে আমাদের তো আবার দয়ার সাগর, এই জন্য ওদের জামা কাপড়গুলো গুছিয়ে দিলাম, কি আর করার। এতক্ষণ সার্জিস চুপ করে থাকলেও এবার রামিসাকে উদ্দেশ্য করে বলল, শালিকা, কথাটা ভুল বললে। তোমরা তো শুধুমাত্র এখন গোছানোর সময় পরিশ্রম করছো, আর আমরা যে শপিং মলে তোমাদের সমস্ত বড় বড় ভারী ভারী ব্যাগগুলো কাঁধে করে বয়ে নিয়ে আসলাম সেটা। নয়নতারা বলল, এটা আমাদের জন্মগত দায়িত্ব, বুঝলে? বলে হিমেল এবং সার্জিসের হাতে তাদের ব্যাগগুলো ধরিয়ে দিল। রামিসা বলল, আপু, ভাবি আর ভাইয়ার জামা কাপড়ের ব্যাগগুলো আমি ওদের রুমে রেখে আসি। নয়নতারা বলল, হ্যাঁ তাই করো, বিছানার পাশে রাখো, পরে ভাবি এসে গুছিয়ে রাখবে। রামিসা মাথা নাড়িয়ে দুই হাত ভর্তি ব্যাগ নিয়ে উপরে উঠে গেল, কিন্তু বেখেয়ালে নিজের ফোনটা ড্রয়িং রুমের টেবিলে রেখে গেল। সার্জিস মাথা ঝাঁকিয়ে বলল, অনেক ধকল গেল আমার উপর দিয়ে। চলো হিমেল, আমরা একটা জবরদস্ত ঘুম দেই। নয়নতারা শুনে মুখ ফ্যাংচালো। এরপর বলল, আগে না, এখন রুমে গিয়ে আগে ফ্রেশ হয়ে নাও, ডিনার করে ঘুমিও। আমি দেখি মম আর মামিকে ডেকে আনি। সার্জিস এবং নয়নতারা তাদের ব্যাগগুলো হাতে নিয়ে নিজ ঘরে পা বাড়ালো। নয়নতারা যাওয়ার সময় বলে গেল, হিমেল, তুমিও ফ্রেশ হয়ে নাও, একটু পরে ডিনার করতে হবে, তারপরে বিশ্রাম নিও। হিমেল মাথা ঝাঁকালো। সবাই চলে গেলে হিমেল নিজেও তার ঘরের দিকে পা বাড়াতে গেলে চোখ গেল ড্রয়িং রুমে টেবিলে থাকা ফোনের উপর। হিমেল ফোনটা হাতে নিল, উল্টে পাল্টে দেখল ফোনের কভারে বিটিএস জাঙ্কুরের ছবি দেওয়া। হিমেল নাক কুঁচকে বলল, এই ফোন নিশ্চয়ই ওই পটলের নানির, সে ছাড়া তো এখানে কেউ বিটিএস আর্মি নয়। হিমেল ফোনটা নিয়ে পা বাড়াতে গেলে ফোন থেকে কল রিংটোন বেজে উঠল। হিমেল কৌতূহল বশত দেখল যে কে কল করেছে, কিন্তু আজও ব্যাপার হলো কলটা ইমো থেকে আসছে আর নাম্বারটা শুধুমাত্র লাভ ইমোজি দিয়ে সেভ করা। হিমেলের কুচকানো ভ্রু আরও কুঁচকে গেল। ব্যাপারটা কি? লাভ ইমোজি কেন? গোয়েন্দাগিরির করার উদ্দেশ্যে হিমেল অনুমতি না নিয়েই রামিসার কলটি ধরল। তক্ষুনি অপর প্রান্ত থেকে বলতে শোনা গেল, কি ব্যাপার জান, কতবার করে কল করেছি, কল ধরছো না কেন? আজ বিকালে ভিডিও কল দিবে বলেছিলে, কল দিয়েছো? হিমেলের চোখটা বড় বড় হয়ে গেল। সে এভাবেই বলল, কে বলছেন? অপরিচিত কণ্ঠস্বরে অপর প্রান্তের ব্যক্তিটি ফোন কেটে দিল। হিমেল অবাক হয়ে গেল, কারণ তার কেন জানি কণ্ঠটা খুব চেনা চেনা লাগছে। আর সবচেয়ে বড় কথা, লোকটা রামিসাকে জান বলে সম্বোধন করছে। আর কিছু না ভেবেই হিমেল কন্ট্যাক্ট লিস্টে গিয়ে সেই ব্যক্তির নাম্বারটা ভালো করে দেখলো। কেন যেন চেনা চেনা লাগছে খুব। চোখ বন্ধ করে অনেক চিন্তা ভাবনা করার পর হিমেল যখন বুঝতে পারলো এই নাম্বারটি কার, তখন তার চোখ ফটাফট খুলে ফেললো। কিছু একটা ভেবে সে তার কপালে আঙুল ঘষে বিড়বিড় করে বলল, সাব্বাস, অসাধারণ। এর দুই ভাই বোনের তো দেখছি চকচক করা সোনার প্রতি বেশি আকর্ষণ। খুঁজে খুঁজে সব হারামি মাকাল ফলকে এরা পছন্দ করে, দুটোই এক, কেউ কারোর থেকে পিছিয়ে নেই। বলেই হিমেল বড় বড় পায়ে রামিসার ঘরের দিকে পা বাড়ালো।
আয়ন আর আদ্রিকা খাওয়ার পর ডেজার্ট হিসাবে তারা মিষ্টি মিষ্টি গোলাপ জামুন আর কুলফি খেয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। গাড়ির কাছে এসে আদ্রিকা বলে উঠল, আজকের রাতটা বিশেষ মনে হচ্ছে, তাই না? আয়ন একটু হাসি দিয়ে বলে, বিশেষ তো হবেই, কারণ আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটার সাথে এখানে আছি। এর থেকে সুন্দর বিশেষ আর কি হতে পারে? আদ্রিকা একটু লজ্জা পেয়ে বলল, আমরা কি এখন বাড়ি ফিরবো? এখনই? আরও কত কাজ বাকি আছে জানো? এখন তোমাকে আরেকটা সুন্দর জায়গায় নিয়ে যাব। আদ্রিকা অবাক হয়ে বলল, আরো? আয়ন মাথা নেড়ে বলল, ये तो ट्रेलर है, पिक्चर अभी भी बाकी है मेरे पत्नी। এটা তো ট্রেইলার ছিল, সিনেমা তো এখনো বাকি আছে আমার বউ। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি রামিসা। হিমেলের অগ্নিঝরা কণ্ঠে ঘাবড়ে যায় রামিসা। ওই সময় হিমেল কোনো কথাবার্তা ছাড়াই রামিসার ঘরে হুড়মুড় করে ঢুকে যায়। হিমেলকে এভাবে আসতে দেখে রামিসা বলে ওঠে, আশ্চর্য, আপনি তো বড় অদ্ভুত মানুষ। একটা মেয়ের ঘরে নক করে ঢুকতে হয়, জানেন না? তাও আপনি আমার রুমে ঢুকেছেন, সাহস তো কম না? এইসব কথাকে পাত্তা না দিয়ে হিমেল শুধুমাত্র জিজ্ঞেস করে, তুমি তুমি কি রাজুকে চেনো? এই একটা প্রশ্নেই রামিসার মুখটা ধক করে ওঠে। হিমেল আবারও দ্বিতীয়বারের মতো ধমকে বলে, তোমাকে আমি কিছু জিজ্ঞেস করছি রামিসা, অ্যান্সার মি ড্যাম ইট। ওর সাথে তোমার সম্পর্ক কি? রামিসা খুব ভালো করে জানে যে হিমেল যদি কিছু জানতে পারে তাহলে আয়নও জেনে যাবে। নিজের বড় ভাইয়ের ভয়ে সে একটু গুটিয়ে গেল। এরপরে সাহস নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি আগে বলুন তো, আমার ফোন কেন আপনি ধরেছেন? বিনা অনুমতিতে অন্যের ফোন ধরতে হয় না, আপনি জানেন না? হিমেল যেন পাত্তাই দিল না তার সেই উপদেশ। আবারও বলল, আমি তোমাকে আর একবার জিজ্ঞেস করব, এরপর যদি আশানুর উত্তর না পাই তাহলে এই মুহূর্তে আমি আয়নকে কল করব। হিমেলের রাগ সম্পর্কে রামিসা খুব ভালো করেই জানে। এই লোক তার ভাইয়ের মতোই রাগী। সব সময় চিল মুডে থাকলেও যখন রেগে যায় তখন তার ভাইয়ের রাগকেও ছাড়িয়ে যায়। হিমেলকে দেখে যতটা শান্তশিষ্ট মনে হয় তার থেকেও সে বেশি রাগী। রামিসা এটা জানে, তাই হিমেলকে সত্যিটা বলার সিদ্ধান্ত নিল সে। একটু কাঁপা কণ্ঠে বলে উঠল, রাজীব আমার বয়ফ্রেন্ড, ভালোবাসি ওকে। রামিসার বলতে দেরি হিমেলের ফোন আছাড় মারতে দেরি হয় না। হিমেল মেঝেতে এক আছাড় মারল হাতে থাকা রামিসার ফোনটি। গুড়িয়ে ভেঙে গেল রামিসার শখের ফোন। এই ফোনটা সে এসএসসির পর অনেক কান্নাকাটি করে আয়নের কাছ থেকে নিয়েছিল। অনেক শখের ফোন ছিল এটা। জলে টয়টুম্বুর চোখ নিয়ে সে হিমেলের দিকে তাকিয়ে পড়ল। এটা আপনি কি করলেন? হিমেল আবারও আগের মতো রামিসাকে পাত্তা না দিয়ে তার তর্জনী আঙ্গুল উঁচু করে পড়ল, রাজীবের সাথে যেন আর কখনো কথা বলতে না দেখি। আই সোয়ার, এরপরে এই ফোনের জায়গায় তুমি থাকবে। ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং ফর ইউ। বলেই চলে যেতে চাইল হিমেল, কিন্তু ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলা এবং রাজীবের সাথে কথা বলতে বারণ করার ক্ষোভে রামিসা চোখ মুছে চেতে বলে উঠল, আপনার কি সমস্যা? আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলবো, যা খুশি তাই করব। আপনি কে বলার? আর আমি কার সাথে কথা বলবো কার সাথে কথা বলবো না তা কি আপনার কাছে শিখে নিতে হবে? এতক্ষণে নিয়ন্ত্রণে রাখা রাগটা হিমেলের এবার মাথা পর্যন্ত চলে গেল। ফট করে রামিসার কাছে এসে তার হাত চেপে ধরতে গিয়েও ধরল না। চোখ বন্ধ করে একটু শ্বাস ফেলে দাঁত চেপে চেপে বলল, রাজীবের সাথে তুমি কথা বলবে না, তার মানে বলবে না। আমি বলেছি এই কারণে বলবে না, কারণটা আমি তোমায় বলতে বাধ্য নই। এরপর যদি একটা শব্দ উচ্চারণ করেছ তাহলে আমি আয়নকে সব বলে দেব। রেস্টুরেন্টে ডিনারের পর আয়ন আর আদ্রিকা যখন গাড়িতে করে নাপা ভ্যালির পথে রওনা দেয় তখন রাত কফির হতে শুরু করেছে। চারিদিকে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মাঝেও এক ধরনের মায়া, এক ধরনের রহস্যতাময়তা যেন ছড়িয়ে আছে। যতই তারা নাপা ভ্যালির দিকে এগিয়ে যায় ততই রাস্তার দুপাশের আঙ্গুরের বাগানগুলো যেন জীবন্ত হয়ে ওঠে। গাড়ির জানালা দিয়ে আদ্রিকা বাইরে তাকিয়ে থাকে, দেখছে আঙ্গুরের সারি সারি গাছ, যাদের পাতায় জল জল করছে চাঁদের মায়াবী আলো। আয়নের চোখে তখন এক ধরনের শান্তি। সে গাড়ি চালাতে চালাতে মাঝে মাঝে আদ্রিকার দিকে তাকায়, আর আদ্রিকার চোখে এক ধরনের বিস্ময় আর মুগ্ধতা দেখে। এই প্রথম আদ্রিকাকে সাথে নিয়ে ঘোরার সুযোগ পেয়েছে আয়া। বিশেষ কিছু মুহূর্ত না জমালে সবই বৃথা। নাপা ভ্যালিতে পৌঁছে তারা গাড়ি থেকে নামে, আর সঙ্গে সঙ্গে এক ধরনের শীতল বাতাস তাদের গায়ে লাগে। চারিদিকে শুধু নিস্তব্ধতা, গাছের পাতার মৃদু শোঁ শোঁ আওয়াজ আর দূরের পাহাড়ের ছায়া। আকাশে অগণিতিক তারা, যাদের আলো মাটিতে ছড়িয়ে পড়েছে। পুরো ভ্যালি যেন এক স্বপ্নের জগতে পরিণত হয়েছে।
পথ ধরে হাঁটতে হাঁটতে তারা আঙ্গুরের বাগানের দিকে এগিয়ে যায়। বাতাসে আঙ্গুরের মিষ্টি গন্ধ ভাসছে, আর দূর থেকে কোনো পাখির ডানা ঝাপটার শব্দ মাঝে মাঝে ভেসে আসছে। আদ্রিকা সেই পরিবেশ মুগ্ধ হয়ে যায়। তার মনে হয় যেন তারা দুজনেই এই বিশাল প্রকৃতির মাঝে একা। শুধু একে অপরের জন্যই এই রাত, এই পরিবেশ তৈরি হয়েছে। আদ্রিকা উৎফুল্লে বলে ওঠে, কত সুন্দর এই জায়গাটা। আপনি আগে এসেছিলেন এখানে? আয়ন বলল, না, আগে কখনো আসিনি, তবে যখন এদেশে পড়াশোনা করতাম তখন বন্ধুদের কাছে শুনেছিলাম জায়গাটা অনেক সুন্দর, তাই তোমায় নিয়ে এলাম। এই রাত্রির গভীরতা, সেই নিস্তব্ধতার মাঝে তাদের হালকা কথোপকথন সব মিলিয়ে নাপা ভ্যালি যেন এক জীবন্ত স্বপ্ন, যেখানে প্রকৃতি আর তাদের ভালোবাসা একাকার হয়ে গেছে। আয়ন আলতো করে আদ্রিকার হাতটা ধরে হাঁটতে লাগলো, যেন এই মুহূর্তে তার চেয়ে মূল্যবান কিছুই নেই। পাহাড়ের উপরে উঠে তারা দূরের পাহাড়ি উপত্যকার দিকে তাকিয়ে রইল, যেখানে সবুজের মাঝে ঝলমলে ছোট ছোট ঘরবাড়ি দেখা যাচ্ছে। চারপাশে নীরব প্রকৃতি, গাছপালা আর মৃদু বাতাস তাদের সঙ্গ দিচ্ছে। আদ্রিকার হাতের কোমল স্পর্শ আয়নের মনে যেন অদ্ভুত এক প্রশান্তি এনে দিচ্ছে। এই নীরবতা তাদের মনের অনুভূতিগুলোকে আরো গভীর করে তুলেছে, যেখানে কোনো কথা না বলেও তাদের মধ্যে এক গভীর বোঝাপড়া গড়ে উঠেছে। পাখিদের মৃদু গান আর নদীর কলকল ধ্বনি যেন তাদের এই মুহূর্তের সঙ্গীত হয়ে উঠেছে। এই নীরবতার মাঝে তারা একে অপরের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে, যেন পৃথিবীর সমস্ত সৌন্দর্য এই মুহূর্তে এসে মিশেছে তাদের মাঝে। থাক না এরকম কিছু নীরবতা, যার মাধ্যমে এক অদৃশ্য ভালো লাগার অনুভূতি পাওয়া যায়। জীবনের অধ্যায়ে নীরবতার এই মুহূর্ত সোনালী অক্ষরে গাঁথা থাকুক। আদ্রিকা হঠাৎ থেমে আয়নের দিকে মুখ ঘুরিয়ে বলল, এই মুহূর্তটা আমি কখনো ভুলবো না। আপনাকে অনেক ধন্যবাদ, আমাকে আজকের এই সুন্দর মুহূর্তটা উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আয়ন আদ্রিকার চোখে চোখ রেখে একটু মুগ্ধতার সাথে বলল, তুমি জানো এই মুহূর্তটা আমার কাছেও চিরস্মরণীয় হয়ে থাকবে। তবে ধন্যবাদ দেওয়ার মতো কিছু করিনি আমি, বরং তোমার উপস্থিতিতেই এই মুহূর্তটা এত সুন্দর হয়ে উঠেছে। তুমি পাশে আছো বলেই সময়গুলো এমন মধুর, এমন অর্থপূর্ণ। আমার জীবন তোমার সঙ্গেই পরিপূর্ণতা পেয়েছে, আর এই ক্ষণগুলো তুমি আমাকে উপহার দিচ্ছ প্রতিটি নিঃশ্বাসে। ধন্যবাদ যদি দিতে হয় তবে সেটা তোমাকেই দেব, আমাকে অমূল্য সময়ের অংশ করে তোলার জন্য। আদ্রিকা মুগ্ধ হয়ে শুনল আয়নের মুখ নিঃসৃত কথাগুলো। চাঁদের রূপালী আলোয় লেকের জল যেন রূপার মতো ঝলমল করছে, আর সেই আলো আদ্রিকার চুলে পড়ে তার সৌন্দর্যকে যেন আরও দ্বিগুণ করে তুলেছে। আয়ন মুগ্ধ দৃষ্টিতে আদ্রিকার দিকে তাকিয়ে রইল। তার চোখে যেন অজস্র ভালোবাসার কথা লেখা আছে, যা বলার ভাষা হয়তো তার নেই। আদ্রিকা একটু লজ্জা পেয়ে চোখ নামিয়ে বলল, আপনি এমন করে তাকিয়ে আছেন কেন? আয়ন হাসি দিয়ে বলল, তোমার সৌন্দর্য আমার চোখকে আর অন্য কোথাও তাকাতে দিচ্ছে না। এই যে এত সুন্দর প্রকৃতিও তোমায় দেখে হিংসা করবে। আদ্রিকা ঠোঁটে লাজুক হাসি ফুটে উঠল, আর সেই হাসিতে আয়নের হৃদয় ভরে গেল আনন্দে। পাহাড়ি পথ ধরে তারা হাত ধরে হাঁটতে লাগলো। পায়ে নিচে পড়া শুকনো পাতা মৃদু খসখস শব্দ তুলছে, বাতাসে হালকা শীতলতা। কিন্তু আয়নের হাতের উষ্ণতা যেন আদ্রিকার হৃদয়ে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলেছে। পাখিদের মিষ্টি সুর, পাখিরা যেন তাদের ভালোবাসার গান গাইছে, আর সূর্যাস্তের আলোর রেস তাদের চারপাশে একটি সোনালী মায়াজাল ছড়িয়ে দিচ্ছে। একটি উঁচু পাহাড়ি জায়গায় এসে তারা দাঁড়ালো, যেখানে দাঁড়িয়ে চারপাশের পুরো প্রকৃতির অপরূপ সৌন্দর্য চোখে পড়ে। দূরের পাহাড়ের ঢালে ঘন সবুজ বন, আর সেই বনের ভিতর দিয়ে বয়ে চলা একটি ছোট্ট নদী দেখা যাচ্ছে। নদীর ধারের গাছগুলোতে পাখিরা ঝাঁক বেঁধে উঠছে, আর সেই দৃশ্য দেখে আদ্রিকা বলে উঠল, এত সুন্দর, এটা যেন কোনো গল্পের বইয়ের দৃশ্য। আর মৃদু হেসে বলল, হয়তো আমাদের গল্পেরই কোনো এক অধ্যায়। আকাশের নীলাভ সৌন্দর্যের এই প্রকৃতির মাঝে তাদের হৃদয়ে এক নিঃশব্দ প্রতিজ্ঞা জন্ম নিল। তারা চিরকাল এইভাবে একে অপরের পাশে থাকবে, যেভাবে এই পাহাড়, নদী আর প্রকৃতি চিরকাল অটুট থাকবে। রামিসা গত 1 ঘন্টা ধরে থ মেরে বসে আছে। সে যে রিলেশনে আছে সেটা আজ পর্যন্ত কেউ জানে না, এমনকি সে তার প্রাণের বান্ধবী, তার বেস্ট ফ্রেন্ড কেউ বলেনি। রাজীবরা সাথে তার সম্পর্কের গত 1 বছর ধরে। কলেজে ওঠার পর রাজীব প্রথমে রামিসাকে প্রপোজ করেছিল। প্রথমে রিজেক্ট করলেও পরবর্তীতে আর পারেনি। এভাবেই সে দিনে দিনে রাজীবের প্রতি আরও বেশি দুর্বল হয়ে গিয়েছিল।
ফলস্বরূপ সৃষ্টি হয়েছিল ভালোবাসা। আজ পর্যন্ত সে কাউকে এ কথা বলেনি। গোপনেই তারা একে অপরের সাথে সময় কাটিয়েছে, দিন রাত কথা বলেছে। রামিস এখন এটাই বুঝতে পারছে না যে সে এখন কি করবে। সে ভাবতেই পারেনি যে সে এইভাবে ধরা পড়ে যাবে, তাও আবার তার জাত শত্রু হিমেলের কাছে। সমস্যা এটা না যে হিমেল জানতে পেরে গেছে, আসল সমস্যাটা হচ্ছে এখন আয়ানও জেনে যেতে পারে, যেটা এখন রামিসার জন্য খুবই বিপজ্জনক। রামিসা টেনশনে সারা ঘর পায়চারি করছে আর নখ কামড়াচ্ছে। কিভাবে কি করবে কিছু বুঝতে পারছে না। তখন তো রাগের মাথায় ভয় পেয়ে হিমেলকে বলে দিল যে রাজীব তার বয়ফ্রেন্ড, কিন্তু এখন কি হবে? পায়চারি করতে করতে হঠাৎ থেমে গিয়ে সে মনে মনে ভাবল, রাজীবের নাম উনি কিভাবে জানলেন? আমি তো ওর নাম দিয়ে সেভ করে রাখিনি। আবার রাজীবের সাথে আমাকে কথা বলতে বারণ করছেন। তাহলে রাজীবকে উনি চিনে? আর উনি যদি রাজীবকে চিনেও থাকে তাহলে আমাকে বারণ করলো কেন এভাবে? পরবর্তীতে এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেললো রামিসা। মনে মনে ভাবল, বারণ তো করবেই, আমার ভালো থাকাটা তো সহ্য হবে না। যত সব চিকার বাপ কোথাকার। এরপরে সে মেঝেতে পড়ে থাকা গুড়িয়ে যাওয়া ফোনের দিকে কাতর হয়ে তাকালো। কত শখের ফোন ছিল সেটা, আর ওই হারামিটা ভেঙে দিল। মন খারাপ করে বিছানায় শুয়ে পড়ল রামিসা। এখন একটা ঘুম দরকার, না হলে খুব খারাপ লাগবে। মনে মনে সেও সিদ্ধান্ত নিল যে ওনাকে আটকাতে হবে, না হলে ভাইয়া জেনে যাবে। সকালে প্রথম আলো যখন পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ল, চারপাশে প্রকৃতি যেন নতুন করে জেগে উঠল। সূর্যের সোনালি রশ্মি মেঘের ফাঁক গলে নরমভাবে ভেসে আসছে। পুরো আকাশ যেন এক সোনালি চাদরে ঢাকা। গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু রূপার মতো ঝিকমিক করছে, আর সেই ঝিকমিকি আলো ছড়িয়ে পড়ছে চারিদিকে। পাখিরা তাদের মধুর কণ্ঠে সুর তুলছে, যেন আজকের সকালকে স্বাগত জানাচ্ছে। বাতাসে ফুলের মিষ্টি সুবাস ভাসছে, যা মনে প্রশান্তি এনে দিচ্ছে। নদীর পানি ধীরে ধীরে বয়ে চলেছে, তার মৃদু কলকল শব্দ যেন প্রাকৃতিক সঙ্গীতের মতো শোনা যাচ্ছে। আজকের সকালটা বিশেষ, কারণ সূর্যের আলো মাটিতে ছড়িয়ে পড়ার সাথে সাথেই অনিমা চৌধুরীর বাড়ির সবাই আনন্দে জেগে উঠেছে। বিয়ের সাজসজ্জায় ঘেরা বাড়ির প্রতিটি কোণে এক ধরনের উত্তেজনা আর আনন্দের বাতাস বইছে। বাড়ির উঠানে ফুলের তোড়া সাজানো হচ্ছে, আর গাছের ডালে ডালে রঙিন আলোর মালা ঝুলছে। বাতাসে মিষ্টি গন্ধ, মেহেদি, সৌরভ আর সজীব ফুলের সুবাস মিলেমিশে এক মুগ্ধকর পরিবেশ তৈরি করেছে। পাখিরা যেন এই আনন্দময় সকালে বিশেষ করে সুর তুলেছে। তাদের মধুর কণ্ঠে চারপাশে খুশির রং ছড়িয়ে পড়েছে। দুপুরের পরে সমস্ত মেহমান আসতে শুরু করবে। বাড়ির ছেলেদের তো বসে থাকার সময় নেই। বিয়ের অনুষ্ঠানটা আমেরিকায় হচ্ছে, কিন্তু এখানকার কর্মী তো বাঙালি নিয়মে বাড়ি স্টেজ সাজাতে পারবে না। এই কারণে সমস্ত আয়োজন সাজগোজ বাড়ি ছেলেদের করতে হচ্ছে। মেয়েদের অনুষ্ঠানটা বাড়ির ছাদে করা হবে প্ল্যান করা হয়েছে। সেই তখন থেকে আদ্রিকা আয়নের পিছু পিছু খাবারের প্লেট ধরে ঘুরছে আর বলছে, একটু খেয়ে নিন আগে, তারপর কাজ করুন। বলেই আবার আয়নের পিছে পিছে ইউটার্ন মারছে, আর আয়নও বারবার বলছে, সময় নেই আদ্রিকা, একদম সময় নেই। এখনো গেট সাজানো বাকি, ছাদে স্টেজ করা হয়নি এখনো। ও শিট, গোলাপ ফুলগুলো এখনো আনা হয়নি। এই হিমেল, ফুলগুলো কই? বলে আয়ন আবারও আদ্রিকাকে পেরিয়ে চলে গেল। কিন্তু আদ্রিকাও হার মানল না, সব কাজ ফেলে আয়নের কাছে ছুটতে থাকলো। আরে বাবা, না খেলে শক্তি আসবে কই থেকে, আর কাজ করবে কিভাবে? এই লোকের কি এটাও ঘটে ঢোকে না? এরকম করতে করতে অবশেষে আয়ন বলল, আদ্রিকা লক্ষ্মী বউ, আমার সোনা বউ, কথা শোনো, আমার সত্যি সময় নেই। তুমি পারলে এক কাজ করো, খাইয়ে দাও আমায়। সবশেষে এটাই মানল আদ্রিকা। সে এখন রীতিমতো আয়নের পিছু পিছু ঘুরছে আর আয়নের মুখে ক্ষণে ক্ষণে খাবার তুলে দিচ্ছে, যেন আয়ন একটা 2 বছরের বাচ্চা। এই দৃশ্য দেখে রাবেয়া বেগম আজিম চৌধুরীর উদ্দেশ্যে বললেন, দেখেছো তোমার ছেলেকে? দেখো কেমন নিজের বউকে পিছু পিছু নিয়ে বেড়াচ্ছে। আহারে মেয়েটা নিজে এখনো খায়নি, অথচ তোমার ছেলেকে বাচ্চাদের মতো ঘুরে ঘুরে খাওয়াচ্ছে। তোমার ছেলে একদম তোমার মতো হয়েছে। তোমরা বাপ ছেলে বউটাদের খাটাতে খুব ভালোবাসো, তাই না? স্ত্রীর কথায় আজিম চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন। তিনি তো জানেন এখন একটু কথা বলতে গেলেই এই অনুষ্ঠানেই কুরুক্ষেত্র বানিয়ে ফেলবে তার বউ। তার থেকে চুপ থাকায় শ্রেয়। কিছুটা বেলা গড়িয়েছে। অনুষ্ঠানের জন্য গেট সাজানো, বাড়ি সাজানো আংশিক শেষ হয়েছে। আদ্রিকা সহ বাড়ির সকল মেয়েরা খাবারের দিকটা আয়োজন করছে। সবাই যে যার মতো ব্যস্ত।
সকালের নাস্তাটাও সবাই একসাথে করতে পারল না, সবাই কোনো মতে খেয়ে নিল। আইন তো আদ্রিকার হাতে খেয়ে জমিয়ে কাজ করছে, এদিকে রামিসা পড়েছে আরেক বিপাকে। যতবারই সে হিমেলের দিকে তাকাচ্ছে ততবারই হিমেল তাকে চোখ পাকাচ্ছে, যার অর্থ বেশি লাফালাফি করলে খবর আছে তোর। হিমেলের ভয়ে এখন সে লাফাতেও পারছে না, চুপচাপ বসে মুখে আঠা মেরে বসে আছে। বিষয়টা খেয়াল করে অবাক হয় আদ্রিকা। ব্যাপারটা কি হলো? মেয়েটা হঠাৎ এমন ফাটা টায়ারের মতো চুপসে গেছে কেন? সকাল থেকে নয়নতারা আর সার্জিসের তো দেখা নেই। সার্জিস একটু আগে নিজের বাড়িতে চলে গেছে, সন্ধ্যার একবার পরিবার সহ মেহেদি অনুষ্ঠানে আসবে। সবার কাজকর্ম প্রায় হয়ে গেলে যে যার ঘরে গেল বিশ্রাম নেওয়ার জন্য। দুপুরের পর আত্মীয়রা শুরু করলো। আদ্রিকা ও নয়নতারা সাজের জন্য বিউটি পার্লারের সাথে যোগাযোগ করলো। বিকেলের আগেই বাড়ির সব মেয়েদের সাজগোজ শেষ করাতে হবে। আদ্রিকা একটু আগেই সব কাজ শেষ করে ঘরে এসে দেখলো আইন বিছানায় বসে আছে। আদ্রিকাকে আসতে দেখে আইন টেনে টেনে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।